আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জুলাই আন্দোলন অনেকেই বলে আবেগ। আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয় না যে এটা আবেগ ছিল, এটা ছিল জিদ। জিদটা হচ্ছে মানুষের জিদটা কখন হয়? যখন বিচার ব্যবস্থা ছিল না, মানুষের জিনিসপাতির দাম ঊর্ধ্বমুখী ছিল, মানুষকে নিয়ে তামাশা করা হইতো, বিচার না পাওয়ার ফলে মানুষ বাকস্বাধীনতা ছিল না, কেউ কিছু বলতে পারতো না গুম হয়ে যাওয়ার ফলে। সেগুলা থেকেই এক 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 ধাপ করে 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 সম্ভবত জুলাই আন্দোলন। তো এটা আমার মনে হয় না আবেগ ছিল, এটা মানুষের ক্ষোভ, এটা মানুষের ত্যাগ। একটা স্বাধীন দেশে মানুষ বসবাস করার পরেও যখন মনে হইতো বাড়াটিয়ে, তখন এইটা আমার মনে হয় না যে আবেগের বিষয় থাকে। এটা অবশ্যই আবেগ ছিল না, এটা ছিল জিদ। সেই জিদ থেকে মানুষ হাসিনা সরকারের পতন করাইছে। তো ওই সংবিধানের কথা যারা বলে সংবিধানের ভাবে চলতেছিল, তখন তারা তারা কিন্তু ওই সংবিধানের কথা বলতে 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 বলতেই এই অবস্থাটা সৃষ্টি করছিল এতটা বছর। আমার মনে হয় যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব, উনিও যে সংবিধানের কথা বলতেছিল, যে প্রথমে বলল কি আমরা এখন পর্যন্ত সমস্ত সংবিধান মেনেই এই পর্যন্ত এসছি। আমার মনে হয় উনি ভুল বললেন এই জন্যে যে সংবিধান মেনে তো এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই। কারণ হলো জুলাইয়ের পরে হাসিনা ভেঙে যাওয়ার পর থেকে কোনো ধরনের সংবিধান তো এখানে ছিল না। সেই সংবিধানের বিষয়গুলো তো যদি, আমার তো মনে হয় উনি কবে জানে বইলে ফেলে যে সাংবিধানিকভাবে হাসিনা বৈধ প্রধানমন্ত্রী। আবার বলতে পারে যে জুলাই আন্দোলন, এটা যেহেতু উনি বলছে এটা আবেগ, তাহলে এটা অবৈধ ছিল, এটা তো সাংবিধানিকভাবে নাই। তাহলে সাংবিধানিকভাবে কোনটা ছিল? আসলে উনি যদি বলতেন তাহলে মনে হয় মানুষ উপকৃত হইতো। আমার মনে হয় কেন জানি উনি ওনার সম্ভবত শিলং থাকা অবস্থায় হসপিটালে যখন ছিলেন, আমার মনে হয় যে ওনারা হয়তো বা কোনো ইঞ্জেকশন পুশ করা হয়েছিল, যে ইঞ্জেকশনটা এখন রিয়াকশন করছে, আমার ধারণা হতে পারে। আমার মনে হয় যে কাউকে একটা দায়িত্ব দিয়ে এনার চিকিৎসা করানো দরকার, যে চেক আপ করানো দরকার, যে উনি যে হসপিটালে চিকিৎসাগুলা দিয়েছে ওই চিকিৎসাগুলোকে ঠিকঠাক হইল কি না, বা ওনার আসলে কোনো ধরনের চিকিৎসার ভিতরে ত্রুটি ছিল কি না, বা রিয়াকশন করতেছে ওষুধগুলা এখন, এরকম হতে পারে। আর না হলে আসলে উনি এরকম কিছু বলার কারণ নাই। বিএনপি থেকে একই মাত্র ব্যক্তি উনি, যে যেটা খুশি উনি ওইটাই বলে ফেলে, সবার মুখ থেকে কথা কাইরে নেয় ওনার বলা উচিত। যেখানে সংসদের ভিতরে আইনমন্ত্রী বসে আছে, অথচ উনি আইনের ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, যদিও ওনারা অনেক শিক্ষিত মানুষ, আইনের বিষয়গুলো ওনারা খুব ভালো জানে, কিন্তু তারপরেও এক মন্ত্রীর বিষয়টা অন্য জনের টাইনা নিয়ে বলাটা একটু পারাবারই নাই কি? যাই হোক, আমার মনে হয় এগুলা বোঝা উচিত, বুঝে চলাটা উচিত। আর কিছু কিছু নেতার কারণে কিন্তু আমরা যারা ওই যে ভোটার বা দলকে সাপোর্ট করি, আমরা কিন্তু দলটাকে ভালোবাসি, নেতাকে ভালোবাসি না, আমরা দলকে ভালোবাসি, বিএনপিটাকে ভালোবাসি। সেজন্যে আমার মনে হয় যে নেতার সাথে দলটা গুরুত্বপূর্ণ বেশি। কারণ ওই ওই সমস্ত নেতারাও তো আজকে যারা দেশ ছেড়ে ওই যে সাধারণ লোকগুলো বিপদে ফেলে চলে গেছে, তারাও তো নেতাদেরকে ভালোবাসতো, তো লাভ তো হয় না, নেতারা তাদেরকে নিয়ে জানে। অতএব আমরা যারা সাধারণ মানুষ, এই ভুক্তভোগী তারাই। কারণ এত বছর ওই ধান খেতে ঘুমাইছে কিন্তু বিএনপির তৃণমূলের নেতাগুলোই, কোনো বড় নেতারা ঘুমায় নেই। বড় নেতারা তো এই যে পুলিশ আসছে সাথে সাথে দূর, তারা চলে গেছে, ঘরে বই বিবৃতি দিছে। সালাউদ্দিন সাহেব তো এখান থেকে যাওয়ার আগে, গুম হওয়ার আগে তো ঘরে বই বিবৃতি দিছিল। তখন তো ওই যে ওবায়দুল কাদের বলতো যে কোথায় তারা,
ওই ঘরে বসে বসে কোত্থেকে চুপি চাপে চোরের মতো করে বক্তব্য দিয়ে আবার বন্ধ করে দিয়ে বই থাকে। তবে এগুলো আসলে মানুষ ভুলে জানে, হয়তো বা তা সালাউদ্দিন সাহেবরা হয়তো ভুলে যেতে পারে, মানুষ ভুলে জানে। সর্বশেষে কিন্তু যে আমরা তৃণমূলের যে নেতাগুলো আছে বা ভোটার যারা আছে, তারা দলকে ভালোবাসে, তারাই কিন্তু ভুক্তভোগী, তারাই কিন্তু এই নির্যাতনগুলা কেড়ে নেয়। তবে আমার মনে হয় যে সালাউদ্দিনের বিষয়টা দলের উচ্চধর্ম যারা আছে, নীতি নির্ধারক, তারা বিবেচনা করা দরকার। আসলে উনি কি বলতেছিল, কি বলতে চাচ্ছে, আর আমাদের আসলে কি করা উচিত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।